শহরে এমন কোনো ইলিগ্যাল কাজ নেই যেখানে সিআই অ্যান্টনির হাত নেই। এমন সময় একজন ভিকটিম অ্যান্টনির সাইকোপ্যাথ ছেলেকে কিডন্যাপ করে কফিনে ভরে মাটিতে পুড়ে রাখে আর পরক্ষণেই পয়জন খেয়ে তানাতেই সুইসাইড করে নেয়। তবে মরার আগ মুহূর্তে অ্যান্টনির জন্য রেখে যায় কয়েকটি ক্লু, আর এই ক্লুর মাধ্যমেই অ্যান্টনিকে তার ছেলেকে খুঁজে বের করতে হবে। শেষ পর্যন্ত কি হলো? অ্যান্টনি কি তার ছেলেকে খুঁজে বের করতে পেরেছিল, নাকি শেষ পর্যন্ত এত বড় অফিসার হওয়া পরও নিজের ছেলের জন্য কিছুই করতে পারেনি? বলছিলাম টুইস্ট এবং সাসপেন্সে ভরা রিসেন্ট মুক্তি পাওয়া মালায়ালাম মুভি ভালা দুভাষাতে কল্যাণ মুভির কথা। সিনেমার শুরুটা হয় সিআই অ্যান্টনি জেভিয়ারকে দেখিয়ে। আজ অ্যান্টনি তার ছেলে ফিলিপকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে এসেছে। মূলত অ্যান্টনি এবং ফিলিপ মানে তাদের বাপ ছেলের সম্পর্ক ভালো যাচ্ছে না আজকাল। তাদের দুজনের মাঝে সমস্যাটা কোথায়, এটাই আইডেন্টিফাই করার জন্য ডক্টরের কাছে আসা। ডক্টর অ্যান্টনিকে শুরু থেকে সব কিছু খুলে বলতে পারে। সব কিছু শোনার পর ডক্টর অ্যান্টনিকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমাকে অনেক আগেই এই ব্যাপারে সচেতন হতে হতো। অ্যান্টনি এখন কালাডি পুলিশ স্টেশনের সিআই। দীপ্তি নামের একটি মেয়ে তার মাকে সাথে নিয়ে কালাডি পুলিশ স্টেশনে কমপ্লেনের জন্য এসেছে। এদের সাথে অবশ্য আইরিন স্যামুয়েল নামের একজন মানবাধিকার কর্মীও এসেছে। আইরিন মূলত এলএলবিতে পড়াশোনা করে। অ্যান্টনি তাকে দেখার পর একজন কনস্টেবলকে বলে আইরিনকে যেন ভেতরে আসতে না দেওয়া হয়। অ্যান্টনি দীপ্তিকে দেখেই বলে, তুমি কি সত্যি কমপ্লেন করতে চাও? দীপ্তি বলে, হ্যাঁ, গত 3 বছর ধরে আমাকে ডিস্টার্ব করছে। মূলত রাজীব নামের একটি ছেলে অনেক দিন থেকেই তার পিছে পড়ে আছে। আজ কলেজের বাথরুমে দীপ্তিকে আটকিয়ে জোর জবরদস্তিও করেছে। দীপ্তি বলছিল, স্যার আপনার যদি বিশ্বাস না হয় আপনি আমার ফ্রেন্ডদের জিজ্ঞেস করতে পারেন। তবে অ্যান্টনির কথা, আমি সব কিছু জেনেই এসেছি। তোমার ফ্রেন্ডরা বলেছে তুমি 3 বছর থেকে রাজীবের সাথে রিলেশনে আছো, আর কতদিন তুমি তোমার নিজের ইচ্ছে মতো কলেজে না গিয়ে রাজীবের রুমে গিয়েছো। দীপ্তি বারবার বলছিল, স্যার এসব কিছু মিথ্যে কথা, আপনি কলেজে ইনকোয়ারি করলেই সব সঠিক জানতে পারবেন। অ্যান্টনির কথা আমি তো জেনেই এসেছি। সেদিন তুমি রাজীবের রুমে যাওয়ার পর তোমার ফোনে সিজুর একটা মেসেজ আসে। তখনই রাজীব তোমাকে জিজ্ঞেস করেছিল সিজু তোমাকে মেসেজ করে কেন। এই বিষয়টা নিয়ে তোমাদের দুজনের মাঝে ঝগড়াও হয়। রাজীবের কাছে তুমি এটাও স্বীকার করো সিজুর সাথে তোমার 1 বছরের রিলেশন। অ্যান্টনি তখন দীপ্তির মাকে মেনশন করে বলে, দেখুন ম্যাডাম, এই ঝগড়ার পর রাজীবের নামে আপনার মেয়ে মিথ্যে অভিযোগ করতে এসেছে। আমরা তো খুব সাধারণ মানুষ। পক্ষান্তরে রাজীব এবং তার বাবা অনেক পাওয়ারফুল। তাদের পিছনে লাগতে গেলে আমাদের নিজেদেরই মান সম্মান যাবে, কারোরই কিচ্ছু হবে না। আপনাদেরকে যে এখানে নিয়ে এসেছে তারও কিন্তু কিচ্ছু হবে না। মিশে সমাজে আপনারা মুখ দেখাতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে কমপ্লেন না করে বাড়ি চলে যাওয়াই ভালো হবে। এসব শোনার পর দীপ্তির উপর দীপ্তির মায়েরও বিশ্বাস উঠে গেছে। কি হয়েছে আইরিন জানতে চাইলে দীপ্তির মা বলে, আমরা কোনো কমপ্লেন করতে চাচ্ছি না, আমরা এখন বাড়ি যাচ্ছি। তারা থানা থেকে বের হবার পরপরই অ্যান্টনি এসপিকে ফোন করে। আসলে রাজীবের সাথে তাদের একটা সেটেলমেন্ট হয়েছে। দীপ্তি যা বলছিল সব কিছুই সত্য, কিন্তু অ্যান্টনি এবং এসপি টাকা নিয়ে উল্টো দীপ্তিকেই দোষারোপ করে কেসটা ধামাচাপা দিয়ে দেয়। তবে দীপ্তি বারবার তার মাকে বলছিল, দেখো মা, ওরা যা বলছে সব মিথ্যে কথা। এ সময় যদি তুমি আমাকে সাপোর্ট না করো আমি কার কাছে যাব? মরে যাওয়া ছাড়া আমার কোনো উপায়ই থাকবে না। দীপ্তির মার কথা, তোর মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। বাড়ি ফেরার সময় দীপ্তি চলন্ত অটো থেকে একটি ট্রাকের সামনে লাফ দেয়। সঙ্গে সঙ্গে ট্রাকের ধাক্কায় মেয়েটি মারা যায়। সিন চলে যায় একটি রেস্টুরেন্টে। রাতে অ্যান্টনি তার ছেলে ফিলিপকে নিয়ে একটি রেস্টুরেন্টে এসেছে। এ সময় আইরিন দীপ্তির রক্তমাখা জামা নিয়ে অ্যান্টনির সামনে রেখে বলে, এখন তো আপনার মন শান্ত হয়েছে তাই না? আপনারা সবাই মিলে মেয়েটাকে মেরেই ফেললেন। ফিলিপ আইরিনকে থামানোর চেষ্টা করে, বলে, দেখুন ম্যাডাম, এটা পাবলিক প্লেস। আইরিন বলছিল, ভদ্র ব্যবহার তোর বাবাকে আগে শেখা। তবে এটা শেষ নয়, আমি এর শেষ দেখে নেব। এ ঘটনার পর ফিলিপও চলে যায়। তার বাবার এসব কর্মকাণ্ড তারও পছন্দ না। এই ঘটনার 1 বছর কেটে গেছে, আর ইনি হলেন স্যামুয়েল জোসেফ। শহরে একটি কম্পিউটার রিপেয়ার এবং অ্যাক্সেসরিজের দোকান রয়েছে। আইরিন হলো স্যামুয়েল এবং তেরেসার একমাত্র মেয়ে, তাদের পৃথিবী। আইরিন কাজের ফাঁকে সময় পেলেই তার বাবা মার সাথে দেখা করার জন্য আসে। একদিন স্যাম জানতে পারে আইরিন সিএমএমএল মাইনিং কোম্পানির বিরুদ্ধে রিপোর্ট করছে। স্যামের কথা, এটা তো অনেক বড় কোম্পানি। আইরিন বলে, তাতে কি হয়েছে, ওরা তো আর মাথা কিনে নেয়নি। অপরদিকে অ্যান্টনি তার সোর্সের মাধ্যমে জানতে পারে তার ছেলে ফিলিপ রাজীব সহ কয়েকজন বন্ধু হোটেলে ড্রিঙ্কস করছে।
এই রাজীবই হলো সেই রাজীব যাকে অ্যান্টনি টাকা নিয়ে দীপ্তি কেস থেকে বাঁচিয়েছে। রাজীব এরকমই, সবসময় নেশা এবং মেয়ের মাঝেই পড়ে থাকে। ফিলিপসও তার সাথে মিশতে মিশতে এই জগতে পারে গেছে। এর জন্য অবশ্যই অ্যান্টনি কিছুটা দায়ী। রাজীবের সাথে ফিলিপের পরিচয় অ্যান্টনি করে দিয়েছে। রাজীবও ছেলের বন্ধুত্বের সুযোগ নিয়ে অ্যান্টনির সাপোর্ট নেয়। হোটেল রুমে সবাইকে এই অবস্থায় দেখে অ্যান্টনি সবাইকে পেটাতে শুরু করে। অ্যান্টনিকে দেখে ফিলিপও পালিয়ে যায়। এখান থেকে ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফিলিপকে জন্ম দেওয়ার পর ফিলিপের মাও মারা গিয়েছিল। সেদিন থেকে অ্যান্টনি ফিলিপকে ভালো চোখে দেখে না। সবসময় তার স্ত্রীর মৃত্যুর জন্য ফিলিপকেই দায়ী করত। ফিলিপের এমন অমানুষ হওয়ার পেছনে এটাও একটা কারণ। সিন প্রেজেন্টে। এদিকে আবার আইরিনের ছুটি শেষ হবার পর তার বাবার গাড়িটি নিয়ে হোস্টেলের জন্য বের হয়। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এতক্ষণে আইরিনের পৌঁছে যাবার কথা। স্যাম কল করার পর আইরিনের ফোনটিও বন্ধ পাচ্ছে। এজন্য আইরিনের বন্ধু ভিনাকে একবার ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলে। ভিনা ফ্ল্যাটের বাইরেই চাবিটি দেখতে পায়, আর ভিতরেও কেউ নেই। সকল ফ্রেন্ডদের কাছে খবর নিলেও কেউ বলতে পারে না আইরিনের কথা। এজন্য স্যাম কালাডি পুলিশ স্টেশনের অ্যান্টনির কাছে আসে রিপোর্ট করার জন্য। স্যাম জানায় রাত 9:30 থেকে 9:45 দিকে তার সাথে শেষবার কথা হয়েছে। তবে কথার মাঝে কেউ একজন এসে পড়ার জন্য ফোনটা কেটে দেয় আইরিন, কিন্তু লোকটিকে সে দেখতে পায়নি। অ্যান্টনি জিজ্ঞেস করে আইরিনের কি কারো সাথে অ্যাফেয়ার বা কোনো ঝামেলা ছিল। তবে রাজীব নামের একজন আইরিনকে মাঝে মাঝেই থ্রেট দিত। আজ থেকে 1 বছর আগের দীপ্তি কেসে, আর আইরিন ছিল দীপ্তির ফ্রেন্ড। রাজীবের কারণেই মেয়েটি মারা গিয়েছিল। তাছাড়া এই স্টেশনের দেবান কয়েকবার কল করেছিল আইরিনকে। এই অ্যান্টনি রাজীবের কাছে টাকা নিয়ে দীপ্তি কেসটা ধামাচাপা দিয়ে দিয়েছিল। আজ এমন একটা ভাব করছে যেন রাজীবকে সে চেনেই না। উল্টো ভিনাকে জিজ্ঞেস করে, তুমি তো আইরিনের ফ্রেন্ড, তুমি আইরিন এবং রাজীবকে কখনো একসাথে দেখেছো? ভিনাও বলে, রাজীবকে আমি চিনি না। থানা থেকে বের হবার পর ভিনা রাজীবের বাসায় যায়। রাজীব গত রাতে কোথায় যেন গিয়েছিল, দেখে মনে হচ্ছিল অসুস্থ সে। ভিনা বারবার জিজ্ঞেস করে, কাল তুমি কোথায় ছিলে? গতকাল কি আইরিনের সাথে তোমার দেখা হয়েছিল? রাজীবের জবাবগুলো ছিল অস্পষ্ট। রাজীবের কথা শুনে ভিনা স্পষ্ট বুঝতে পারে আইরিন সম্পর্কে রাজীব অনেক কিছুই জানে, কিন্তু রাজীব কিছুই স্বীকার করছে না। উল্টো ভিনাকেই রুম থেকে বের করে দেয়। ভিনা যেন পরবর্তীতে কোনো ঝামেলাতে না জড়ায়, এজন্য সিআই অ্যান্টনির কাছে সবকিছুই খুলে বলে। রাজীব আসলে ভিনার কাজিন। ভিনা প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, এ কারণেই কিছুই বলেনি। তবে এখন রাজীবের বিহেভিয়ার সন্দেহজনক। আইরিনের সাথে সে কিছু করতে পারে। ভিনা যে রাজীবের কাজিন এই কথাটা আইরিনও জানতো না কোনোদিন। আইরিনের সাথে বন্ধুত্ব হবার পরই রাজীব এবং আইরিনের মাঝে ঝামেলাটা জানতে পেরেছিল। এজন্য রাজীব সম্পর্কে সে আর কিছুই বলেনি। এদিকে স্যাম এসআই দেবানের সাথে দেখা করে। বলে, স্যার আপনি কয়েকদিন আগে আইরিনকে ফোন করেছিলেন। দেবান বলে, সামনের সপ্তাহে দীপ্তি কেসের হিয়ারিং ছিল, এ কারণেই। আর এই কেসটা ছিল সিআই অ্যান্টনির বিরুদ্ধে। তবে স্যাম অ্যান্টনির সাথে কথা বলার সময় অ্যান্টনি একবারও বলেনি আইরিনকে সে চেনে। সামনের হিয়ারিংও খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যান্টনি স্যার ফেসে যাওয়ার পসিবিলিটি ছিল। আইরিনকে সরানোর পর যদি কারো লাভ হয়ে থাকে তবে অ্যান্টনি স্যারের। এতদিন থেকে অ্যান্টনি স্যারকে প্রোটেক্ট করে আসছিল ডিওয়াইএসপি শিবান। সেও গত 4 মাস হলো রিটায়ার্ড করেছে। রাজীবের বাবাও স্ট্রোক করে শয্যাশায়ী। এই সময়ে আইরিনের সাথে যদি কেউ কিছু করে থাকে সেটা হলো অ্যান্টনি। অ্যান্টনি এবং তার টিম নিজেদের মতোই ইনভেস্টিগেশন শুরু করে। 9:30 দিকে আইরিন শপিং মলে ছিল। শপিং মল থেকে তার ফ্ল্যাটের দূরত্ব 15 মিনিটের। 9:45 দিকে আইরিন তার বাবার সাথে কথা বলে। খুব পসিবিলিটি আছে আইরিন তখন ফ্ল্যাটে ফিরতেছিল। মল থেকে আইরিনের ফ্ল্যাট যাবার 2টি রাস্তা, আশ্রম জংশন রোড, অপরটি পকেট রোড। এই পকেট রোড দিয়ে সাধারণত রাতের বেলায় কেউ চলাচল করে না। বিদিয়া এবং জনিকে সেই রোডের সিসি ক্যামেরাগুলো চেক করার জন্য পাঠায় এবং অ্যান্টনি নিজে জংশন রোডে যায়। অ্যান্টনি আশ্রম রোডের একটি দোকানে আসে। 9:30 থেকে 9:50 সিসি ক্যামেরা বের করতে বলে লোকটিকে। এরপর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করা সেই লোকটিকেও বের করে দেয়। দেখা যায় সেদিন আসলে আইরিন যখন তার বাবার সাথে কথা বলছিল, সেদিন আসলে আইরিন তার বাবার সাথে কথা বলার জন্য গাড়িটি এই দোকানের সামনেই সাইড করেছিল। আর ঠিক এই সময়ে অ্যান্টনি দোকান থেকে বের হয়। বের হয়েই দেখে আইরিনকে। আগামীকাল হেয়ারিংয়ে আইরিনের জন্য সে প্রবলেমে পড়তে পারে, এজন্য আইরিনকে গাড়ি থেকে নামতে বলে। তবে আইরিন বুঝতে পেরেছিল অ্যান্টনি ড্রিঙ্কস করে রেখেছে, এজন্য সে গাড়ি থেকে না নেমেই চলে যায়। আর অ্যান্টনিও তার পিছু নেয়।
অ্যান্টনি সেই সিসি ক্যামেরার ফুটেজটি কেটে দেয় এবং সেখানে থাকা লোকটিকে বলে, যদি কেউ ক্যামেরার ফুটেজের কথা বলে, বলবে গত কয়েক মাস থেকে সিসি ক্যামেরা কাজ করে না, আর আমি এখানে এসেছিলাম এটাও ভুলে যেও। এদিকে আবার আশ্রম রোডের শেষ প্রান্তের পেট্রোল পাম্পের সিসি ক্যামেরায় আইরিনের কার পাস হতে দেখা যায়নি। এই রোডের মাঝামাঝি অংশে একটা বড় জঙ্গল রয়েছে। এই জঙ্গলে তল্লাশির পর পুলিশ আইরিনের ক্ষতবিক্ষত লাশ খুঁজে পায়। এতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে মেয়েটাকে, লাশটি দেখার মতোই ছিল না। শ্যাম তার মেয়ের মুখটি দেখার পর তেরেসাকে তার মেয়ের লাশটিও দেখতে দেয় না। পোস্টমর্টেমের পর খুনির টর্চারের একটা অংশ ভেসে ওঠে। সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়নি, তবে মারার ঠিক আগে হাতের আঙ্গুল এবং জিহ্বা কেটে নেওয়া হয়েছিল। এরপর শক্ত কোনো বস্তু দিয়ে মাথা এবং মুখে বারবার আঘাত করতে করতে মেয়েটাকে মারা হয়েছে। এরপর পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়। এদিকে যেহেতু আইরিন হত্যার কেসের সাথে অ্যান্টোনিও জড়িত, তাই স্যাম চাচ্ছে না অ্যান্টোনি আইরিনের কেসটা তদন্ত করুক। এজন্য সে পিটিশন ফরওয়ার্ড করেছে। এখন থেকে আইরিনের কেসটা হ্যান্ডেল করবে ডিওয়াইএসপি ফিরোজ। ইতিমধ্যে সে একটা টিমও তৈরি করে নিয়েছে। অ্যান্টনিকেও বিষয়টা জানিয়ে দেয় কমিশনার। অ্যান্টনি একদম ঘাবড়ে যায়, তবে ফিরোজ বলছিল, টেনশন করো না, এটা তো শুধু প্রেস এবং আইরিনের পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য। এখন এই কেসের প্রাইম সাসপেক্ট রাজীব, কিন্তু রাজীবকে ঘটনার দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিরোজ কেসের ব্যাপারে আরও ভালোভাবে জানার জন্য এএসপি বিদিয়ার সাথে দেখা করে। ক্রাইম স্পটে এমনকি লাশের গায়ে কোনো ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি। বিদিয়া বলে, স্যার, আমাদের আইরিনের বাবাকে হালকাভাবে নিলে হবে না, তাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। ফিরোজ জানতে চায় কেন। বিদিয়া বলে, স্যাম সেন্ট জোসেফ অরফানেজে বড় হয়েছে। স্যামের আইকিউ লেভেল বাকি বাচ্চাদের থেকে অনেক ভালো ছিল, এজন্য সিস্টার তাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। স্যাম পড়াশোনা শেষে তার কিছু বন্ধুদের নিয়ে এর্নাকুলামে সাইবার সিকিউরিটি কোম্পানি খোলে। যখন তাদের কোম্পানি খুব ভালো পজিশনে ছিল, তখন তাদের পার্টনারদের মধ্যে একজন সরকারি সাইট হ্যাক করে নেক্সালদের ইনফরমেশন দেয়। যদিও স্যাম এতে জড়িত ছিল না, তার পার্টনার হওয়ার কারণে স্যামও ফেসে যায়। কোম্পানিটিকেও বন্ধ করে দেওয়া হয়। এরপর স্যামের কেরিয়ার একদম ধ্বংস হয়ে যায়। এরপর সে তার মেয়েকে নিয়েই বেঁচে আছে, কিন্তু সেও তো এখন নেই। এজন্য স্যাম কীরকম রিয়্যাক্ট করবে তা বলা যাচ্ছে না। এদিকে ফিলিপকে হোটেলে সবার সামনে পেটানোর কারণে বাড়ি থেকে চলে যাচ্ছে। অ্যান্টোনিও তাকে বারবার সরি বলছে ওই ঘটনার জন্য। এরই মাঝে টিভিতে নিউজ প্রচার হচ্ছিল, যেহেতু গত 1 বছর থেকে দীপ্তি কেসে মানবাধিকার কর্মী আইরিন একাই লড়ছিল, আর এই কেসের সাথে সরাসরি জড়িত ছিল কালাডি পুলিশ স্টেশনের অ্যান্টনি। আবার এই কেসের আগামীকাল হেয়ারিং ছিল। এ কারণে ধারণা করা হচ্ছে অ্যান্টনি আইরিনের সাথে কিছু একটা করতে পারে। এখন সাসপেক্ট হিসেবে অ্যান্টনিকেও ধরা হচ্ছে। ফিলিপ যাবার আগে অ্যান্টনিকে বলে, তুমি আগে নিজেকে বাঁচাও। শ্যামও তার একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় হয়ে গেছে, তবে সে কিছু একটা প্ল্যান করছে। চুপচাপ বসে থাকার লোক শ্যাম নয়। ডিওয়াইএসপি ফিরোজের টিমও খুঁজতে খুঁজতে সেই শপে চলে আসে, কিন্তু এখানকার সিসি ক্যামেরা ফুটেজ অ্যান্টনি আগেই ডিলিট করে দিয়েছে। এখানে থাকা লোকটিও অ্যান্টনি শেখানো কথাই বলছে। সিন চলে যায় রাজীবের বাড়িতে। ফিরোজ রাজীবকে খোঁজার জন্য এখন তার বাড়িতে। অনেক খোঁজার পরও রাজীবকে পাওয়া যায় না। রাজীব কোথায় আছে এ সম্পর্কে তার মাও কিছু জানে না, বলে রাজীব অনেক দিন থেকেই বাড়ি আসছে না। এরপর হঠাৎ একদিন রাজীবের ফোন থেকে অ্যান্টনির কাছে মেসেজ আসে, স্যার, দয়া করে কল ব্যাক করুন, খুবই আর্জেন্ট। অ্যান্টনি কল ব্যাক করার পর কলটি রিসিভ করে রাজীবের মা শ্রীদেবী। শ্রীদেবী জানায়, স্যার, আমি আপনাকেই ফোন করছিলাম। আপনার নামের একটি পার্সেল আমাদের বাড়িতে দিয়ে গেছে, দয়া করে এসে একটু চেক করবেন। সঙ্গে সঙ্গে অ্যান্টনি রাজীবের বাড়িতে আসে। সত্যি তার নামে কেউ একজন একটি বক্স পাঠিয়েছে। বক্সটি খোলার পর বক্সের মধ্য থেকে রাজীবের ফোন পাওয়া যায়, তবে ফোনটি আনলক করার জন্য যে পাসওয়ার্ডের প্রয়োজন তা রাজীবের মা শ্রীদেবীও জানে না। তখন অ্যান্টনি লক্ষ্য করে রাজীবের ফোনের ওয়ালপেপারটি ঠিক তার ফোনের ওয়ালপেপারের মতোই। নিজের ফোনের পাসওয়ার্ডটি টাইপ করতেই ফোনটি আনলক হয়ে যায়। রাজীবের ফোনটি অ্যাক্টিভ হবার পর সাইবার সেল থেকে ফিরোজকেও জানানো হয়। নাম্বারটির লোকেশন ট্র্যাক করে ফিরোজও রাজীবের বাড়িতে চলে এসেছে। রাজীবের ফোনটি আনলক করার পর একটি ভিডিও পাওয়া যায়, যেখানে দেখা যায় শ্যাম একটি বন্ধ ঘরে একটি বস্তার মুখ খুলছে। বস্তাটির মুখ খুলতেই সবাই দেখতে পায় বস্তার মাঝে রাজীব। রাজীবকে সাইডে রেখে কার থেকে হিংস্র দুটি কুকুর ছেড়ে দেয় শ্যাম, আর একটু পর রাজীবের শুধু চিৎকার শোনা যাচ্ছে। শ্রীদেবী অনেক রিকোয়েস্ট করছে,
আমার ছেলেকে বাঁচান স্যার, কিছু একটা করেন। কিন্তু এটা তো অনেক দেরি হয়ে গেছে। স্যাম অ্যান্টনিকে মেনশন করে বলছে, আমার মেয়ের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হলেন আপনি। আপনার ধ্বংস দেখার পরই আমার মন শান্ত হবে। যেহেতু আইরিনের মৃত্যুর জন্য দ্বিতীয় ব্যক্তি হিসেবে অ্যান্টনি স্যামের নাম মেনশন করেছে, এজন্য অ্যান্টনিকে কমিশনার বলে, দেখো আইরিনের ব্যাপারে যদি তুমি কিছু জেনে থাকো বলতে পারো, তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। অ্যান্টনি বলে, আমি কিছুই জানি না, রাজীবকেও চিনি না। এখন তো ফিরোজ স্যার কেসটা ইনভেস্টিগেশন করছে। এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো প্রমাণও পাইনি। কমিশনার স্যামের কাছে ভিডিও সম্পর্কে জানতে চায়। এত লোক থাকতে কেন তোমাকে মেনশন করলো স্যাম? অ্যান্টনি বলে, আমার মনে হয় স্যামের মেন্টাল ইস্যু রয়েছে। এরপরও যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনাদের হাতে আসে তখনই আমাকে ডাকবেন স্যার। সিন শিফট হয় থানাতে। অ্যান্টনি মেডিকেল লিভ নিতে যাচ্ছে। ঠিক তখন 24x7 নিউজের রিপোর্টার শ্রেয়া অ্যান্টনির সাথে দেখা করার জন্য আসে। বলে, কিছুক্ষণ আগে আমাদের অফিসের নাম্বার একটি ফোন আসে, যেখানে কেউ একজন বলেছে কিছুক্ষণের মধ্যে আইরিন কেসের প্রাইম সাসপেক্ট থানাতে এসে সারেন্ডার করবে এবং সব দায়ভার স্বীকার করে নেবে মিডিয়ার সামনেই। আর এরপরই ফোনটি কেটে যায়। আমরা অনেক ট্রাই করেছি নাম্বারটিতে, কিন্তু সুইচ অফ দেখাচ্ছে। অ্যান্টনি সেই নাম্বারটি নিজের ফোন থেকেও ট্রাই করে, কিন্তু সুইচ অফ। সবাই ভেবে নেয় এটা প্রাঙ্ক কল ছিল, তবে শ্রেয়া বাইরে অপেক্ষা করতে চায়। এদিকে আবার স্যামকে খোঁজার জন্য ফিরোজ স্যামের বাড়িতে এসেছে। তেরেসার কাছে স্যাম সম্পর্কে জানতে চাইলে তেরেসা বলে, স্যাম কোথায় আছে আমি জানি না, আর এখন স্যাম যা করছে তা একদম ঠিক মনে হচ্ছে আমার কাছে। এদিকে আবার এরকম কল পেয়ে আরও বেশ কিছু টিভি রিপোর্টার এবং নিউজ চ্যানেলের সাংবাদিকরা থানার গেটের সামনে এসে জড়ো হয়েছে। ঠিক এই সময়ে লাল রঙের একটি মারুতি গাড়ি নিয়ে শ্যাম থানাতে আসে। সঙ্গে সঙ্গে রিপোর্টারদের ভিড় জমে যায়। পরক্ষণে কয়েকজন কনস্টেবল শ্যামকে সোজা অ্যান্টনির রুমে নিয়ে আসে। যেহেতু এই কেসটা এখন ফিরোজ স্যার হ্যান্ডেল করছে, অ্যান্টনি ফিরোজ স্যারকে কল করতে চায়। স্যাম বলে, কোনো প্রয়োজন নেই। এই ইনভেস্টিগেশনের নামে যে তোমরা নাটক করছো, দয়া করে এটা বন্ধ করো। আর এখন সব কিছু আমার কন্ট্রোলে। আমার পরে তোমরা তোমাদের কাজ চালিয়ে যেও। এখন আমি নির্ধারণ করব কাকে শাস্তি দেব আর কাকে মাফ করব। স্যার, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন? অ্যান্টনি বলে, কি? স্যাম বলে, রাজীব মারা যাওয়ার আগে বলেছিল আমার মেয়ের মৃত্যুর জন্য দায়ী দ্বিতীয় ব্যক্তি আপনি। আপনি কি সব কিছু রিপোর্টারদের সামনে কনফেস করতে পারবেন? অ্যান্টনির কথা, আমি কি করেছি? আমি তোমার মেয়ে সম্পর্কে কিছুই জানি না। স্যাম বলে, এটা আপনার শেষ সুযোগ। যদি আপনি রিপোর্টারদের সামনে সব কিছু স্বীকার না করেন তাহলে এরপর থেকে যা ঘটবে সব কিছুর জন্য আপনি দায়ী। আপনার ফোনটি একটু দেবেন স্যার, একটা কল করব। কল লিস্টে রিপোর্টারের কাছ থেকে পাওয়া সেই নাম্বারটি দেখে স্যাম বলে, এই নাম্বারটা আপনি ট্রাই করেছেন স্যার। নাম্বারটি মনে রাখবেন, এই নাম্বারটি আপনার অনেক কাজে আসবে। এবার সেই বন্ধ নাম্বারটিতে কল দিতেই অ্যান্টনির ছেলে ফিলিপ ফোন রিসিভ করে। ফিলিপের কণ্ঠ শুনে সবাই একেবারে শক্ট হয়ে যায়। স্যাম ফিলিপকে একটি কফিনে বন্দি করে মাটির নিচে পুঁতে রেখেছে। ফিলিপের কাছে এমন একটি পুরাতন মডেলের ফোন রেখে দেওয়া হয়েছে যেখানে খুব অল্প পরিমাণে চার্জ রয়েছে। যে কোনো সময় ফোনটি বন্ধ হয়ে যেতে পারে। অ্যান্টনি ফিলিপের লোকেশন জানতে চাইলে স্যাম বলে, নিজেই খুঁজে নাও। এক পর্যায়ে অ্যান্টনি স্যামকে গান পয়েন্টে রেখে জিজ্ঞেস করলে স্যাম তার পকেট থেকে একটি পয়জনের বোতল বের করে দেয়। বলে, এটা আমি 5 মিনিট আগে খেয়েছি। সর্বোচ্চ আমার কাছে 5 মিনিট আছে। আপনি আমাকে মৃত্যুর ভয় কি দেখাবেন স্যার? অ্যান্টনি তখন হাত জোর করে রিকোয়েস্ট করে, বলে, আমার ছেলে কোথায় আছে প্লিজ বলো। আমি তো তোমার মেয়েকে মারিনি, কোনো রাজীবকেও আমি চিনি না। শ্যাম তখন টেলিভিশনের দিকে ইশারা করে। টিভির নিউজে দেখা যায় আইরিনের মৃত্যুর ঠিক একদিন আগে অ্যান্টনি এবং রাজীবকে কালিডির একটি বারে দেখা গিয়েছে। আর যেদিন আইরিনকে খুন করা হয়েছে সেদিন অ্যান্টনিকে আইরিনের কারকে ফলো করতে দেখা যায়। এ কারণে অ্যান্টনিকেও সাসপেক্ট হিসেবে ধরা হচ্ছে। ফুটেজগুলো অবশ্য অ্যান্টনি আগেই ডিলিট করে দিয়েছিল, কিন্তু শ্যাম ছিল ইথিক্যাল হ্যাকার। এখানে আসার আগে ফুটেজগুলো আবার রিকভার করে মিডিয়ার কাছে পাঠিয়েছে। তখন অ্যান্টনি বলছিল, তুমি যা ইচ্ছে আমার সাথে করো, আমার ছেলেকে ছেড়ে দাও প্লিজ। স্যামের কথা, ফিলিপকে আমি অনেক কম শাস্তি দিয়েছি। নিজের সন্তান হারানোর ব্যথা আপনি হাড়ে হাড়ে বুঝতে পারবেন এখন। আপনি যদি সব কিছু স্বীকার করেন তখন হয়তো আপনার জন্য কিছু করতে পারবো। ফিলিপকে পুঁতে রাখার জায়গা থেকে এখানে আসতে আমার 15 মিনিট লেগেছে, আর এখানে আসার 15 মিনিট হয়ে গেছে। ওই কফিনের মাঝে ফিলিপ আর কতক্ষণই জীবিত থাকবে? যান স্যার, ছেলেকে বাঁচান।
অ্যান্টনি এখন সব কিছু মিডিয়ার সামনে কনফেস করার জন্য রাজি হয়। তখন স্যাম বলে, আজ 15ই জুন, হ্যাপি ফাদার্স ডে। বলতে বলতে স্যাম মারা যায়। এদিকে ফিলিপকে বাঁচানোর জন্য হাতে সময় খুবই কম। অ্যান্টনি সবার উদ্দেশ্য করে বলে, আমি আমার জীবনে অনেক পাপ কাজ করেছি। আমার পাপের জন্য আমার ছেলেটাই কেন মারা যাবে? আমি চাই যে কোনোভাবেই আমার ছেলেকে বাঁচাতে। এজন্য তোমরা সবাই দয়া করে আমার সাথে থাকবে। এসিপি জনির কথা, আপনার রিকোয়েস্টের জন্য নয় স্যার, কারো জীবন বাঁচানো আমাদের দায়িত্ব। আগামী 1 ঘন্টা আপনার সাথে আছি আমরা। এরপর স্যামের বডিটি থানার পিছনের গেট দিয়ে মিডিয়ার আড়ালে গভর্নমেন্ট হসপিটালে পাঠানো হয়। স্যাম থানাতে এসে আত্মসমর্পণের খবরটা ফিরোজের কাছেও পৌঁছে গেছে। ফিরোজ অ্যান্টনিকে ফোন করে বলে, স্যামকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, আমি 2 ঘন্টার মধ্যে আসছি। তবে স্যাম মারা যাওয়ার বিষয়টা ফিরোজ এখনও জানে না। ফিলিপের কাছে যে ফোনটি আছে তা অনেক পুরাতন মডেলের। শত চেষ্টার পরও তার লোকেশন ট্র্যাক করা যাচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন স্টেট দেখাচ্ছে। আবার স্যাম মৃত্যুর আগে বলেছিল স্যামের কাছ থেকে আসতে 15 মিনিট লেগেছে তার। থানা থেকে 15 মিনিটের রেডিয়েন্সের সকল সিসি ক্যামেরা সম্ভাব্য জায়গাগুলো চেক করতে শুরু করা হয়। স্যাম মারা যাবার আগে একটি নাম্বারের কথা বলেছিল। নাম্বারটি মনে রাখবেন স্যার, এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে। নিশ্চয়ই নাম্বারটি দিয়ে স্যাম কোনো কিছু বোঝাতে চেয়েছে। এরপর স্যামের প্রোফাইলে সব কিছু বিশ্লেষণ করার পর জানা যায় স্যামের ব্যবহৃত ফোনটি গতকাল দুপুর থেকেই বন্ধ। আর রিসেন্ট যে নাম্বারটি ইউজ করছে স্যাম, তা আলুভার আহমেদ মোস্তফা নামের একজনের নামে রেজিস্টার করা। আবার ফিলিপকে স্যাম যে নাম্বারটি দিয়েছে তার লাস্টের 5 ডিজিট একটি কেস ফাইলের সাথে মিলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আলুভার পুলিশ স্টেশনে ফোন করে CR113/01 কেস ফাইলটি খুঁজে দেখতে বলে। আলুভার পুলিশ স্টেশনের হেড কনস্টেবল ভিজিয়ান ফাইলটি খোঁজার পর অ্যান্টনিকে জানায় 2001 সালের 10ই ফেব্রুয়ারিতে প্রিয়া নামের একজন 16 বছরের মেয়েকে তার নিজ কলেজে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। অপরাধী সেই কলেজের টিচার, নাম আহমেদ মোস্তফা। তখনকার সময় তার 20 বছরের জেল হয়েছিল। আহমেদ মোস্তফার নাম শুনেই অ্যান্টনি কেমন যেন চমকে ওঠে। অনেক বছর আগে অ্যান্টনি তখন আলুবা পুলিশ স্টেশনের এসআই, নতুন জয়েন করেছে। আর তখনই প্রথম কেস হিসাবে আহমেদ মোস্তফা এবং প্রিয়ার কেসটা পায়। মেয়েটিকে ধর্ষণ এবং মেরে ফেলার পেছনে তখনকার এমএলএ ইন্দ্রার ছেলে সুরাজ ছিল। কিন্তু অ্যান্টনি ইন্দ্রার কাছে টাকা খেয়ে নিরপরাধ টিচার আহমেদ মোস্তফাকে ফাঁসিয়ে দেয়। এদিকে আবার পুলিশের বাকি সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও ফিলিপের কোনো হদিস পাচ্ছে না। নম্বরটিও ট্রেস করা যাচ্ছে না। ফিলিপেরও শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। বক্স মাটির নিচে থাকার কারণে অক্সিজেন ধীরে ধীরে কমতে শুরু করেছে। ভিজিয়ান আবার ফোন করে অ্যান্টনিকে বলে, স্যার ওই কেসের আসল অপরাধী অন্য কেউ ছিল, আহমেদ মোস্তফা নয়। অ্যান্টনি বলে, এসব আমি জানি, তারপর বলো। ভিজিয়ান জানায় গতকাল বিকেল থেকে আলুবার এক্স এমএলএ ইন্দ্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ সকালে তার মেয়ের কাছে একটা মেসেজ আসে, ইন্দ্রাকে কিডন্যাপ করে লিবার্টি হোটেলের 403 নাম্বার রুমে আটকে রাখা আছে। যে নাম্বারটি থেকে মেসেজ করা হয়েছে তা অ্যান্টনির। অ্যান্টনিও বুঝতে পারে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো একে অপরের সাথে লিঙ্ক। কথা বলতে বলতে ফিলিপের ফোনটিও সুইচ অফ হয়ে যায়। ফিলিপের সাথে কথা বলাটা ছিল একমাত্র সান্ত্বনা, সেটাও এখন বন্ধ। আবার লোকেশনও জানা যাচ্ছে না। অ্যান্টনি একদম হতাশ হয়ে যায়। এর কিছুক্ষণ পর এক্স এমএলএ ইন্দ্রাকে টিভিতে দেখা যায়। সে বলছিল, আমি এক্স এমএলএ ইন্দ্রা লিবার্টি হোটেল 403 নম্বর রুম থেকে বলছি। ধীরে ধীরে সব কিছুই স্বীকার করে নেয় সে। প্রিয়াকে সে মূল অপরাধী ছিল আমার ছেলে। তবে তখনকার সময় আমি এসআই অ্যান্টনিকে টাকা দিয়ে আহমেদ মোস্তফা নামের একজনকে ফাঁসিয়ে দিয়েছিলাম। অ্যান্টনি তখন থেকে করাপ্টেড অফিসার। কিন্তু এগুলো তার স্ত্রী একদম পছন্দ করতো না। ফিলিপ তখন তার মায়ের গর্বে। এরপর যেদিন অ্যান্টনির স্ত্রীর লিভার পেইন ওঠে, হসপিটালে নেবার সময় তার স্ত্রী তাকে বলছিল ওই মেয়েটার ন্যায় পাবার কথা, আর যদি তা না হয় এজন্য অনেক রক্ত ঝরবে, তুমিও কোনোদিন বাবা হওয়ার উপযুক্ত হতে পারবে না। সমস্ত জায়গা খুঁজতে খুঁজতে সবাই যখন হতাশ, ঠিক তখন ভাগামান পুলিশ স্টেশনের সান্দিয়া অ্যান্টনিকে ফোন করে জানায়, স্যার আমি আপনার মেসেজ দেখেছি। যখন মেসেজ করা ফোন নাম্বারটিতে কল করছি তখন নাম্বারটি বন্ধ দেখাচ্ছে, তাই ল্যান্ডলাইনে ফোন করেছি। অ্যান্টনি বলে, কী ধরনের মেসেজ? মেসেজে লেখা ছিল, স্যাম আপনার সাথে দেখা করার জন্য এসেছিল কি? আসলে এই মেসেজ বা প্রোগ্রামগুলো স্যাম এমনভাবে সেট করে রেখে দিয়েছে
যা নির্দিষ্ট সময় অনুযায়ী অটোমেটিক কাজ করছে। সান্দিয়া আরও জানায়, নিউজে দেখলাম স্যাম আপনার স্টেশনে আত্মসমর্পণ করেছে। তবে কিছুদিন আগে এই ব্যক্তি আমার স্টেশনে এসেছিল। তখন তার নাম বলেছিল সিআই অ্যান্টনি। তবে অ্যান্টনি এটা বুঝতে পারছে না স্যাম তার সাথে কেন দেখা করতে গিয়েছে। সান্দিয়া বলে 2 মাস আগে 15 জানুয়ারি বাগামনে এলিজাবেথ নামের একটি মেয়ের মার্ডার হয়। তার ডিটেলস নেবার জন্য এসেছিল। আমার মনে হচ্ছে এলিজাবেথ এবং আইরিনের কেসের সাথে কোনো না কোনো লিঙ্ক রয়েছে। এলিজাবেথ কেসে এখনও পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারেনি। অ্যান্টনি এলিজাবেথ কেসের সকল কিছু ফরওয়ার্ড করতে বলে। এদিকে আবার নিউজ চ্যানেলে স্যাম মারা যাওয়ার বিষয়টা প্রকাশ হয়ে যায়। এ কারণে আরও একটু বেশি চাপে পড়ে অ্যান্টনি। কমিশনারও অ্যান্টনিকে ফোন করে জানায়, সব কিছুর একটা লিমিট আছে, এরপর আমি তোমাকে আর সাপোর্ট করতে পারবো না। তবে অ্যান্টনির কথা, স্যার আমাকে মাত্র 30 মিনিটের সময় দেন, এরপর আমি মিডিয়ার সামনে সব কিছুই স্বীকার করব। পুলিশের একটা টিম লিবার্টি হোটেলের 403 নাম্বার রুম থেকে ইন্দ্রাকে উদ্ধার করে। রুমটি বুকিং দেওয়ার ব্যক্তিরও ডিটেলস নেওয়া হয় হোটেল থেকে। এদিকে এলিজাবেথ কেসের ডিটেলসও পৌঁছে গেছে অ্যান্টনির কাছে। 15 জানুয়ারি রাতে এলিজাবেথের মার্ডার হয়েছে। পুলিশ ইনভেস্টিগেশন করার পর কিছুই খুঁজে পায়নি। তবে এলিজাবেথের হোস্টেলের ফ্রেন্ডরা জানিয়েছে শেষবার এলিজাবেথকে লাল রঙের মারুতি ব্রেজা কারে উঠতে দেখা গেছে। ঠিক এমন একটা কারে করেই স্যাম থানাতে এসেছে। আবার স্যাম যে কারে করে এসেছে, তবে এই কারটি এলিজাবেথের ওঠা ওই কারের সাথে মিল আছে কিনা এটা নিশ্চিত নয়। স্যাম যে কারটি নিয়ে এসেছে তার অনার হলো রাজীবের বাবা মুরলি। কারটি রাজীবই চালাতো সবসময়। এলিজাবেথ এবং আইরিনের পোস্টমর্টেমের রিপোর্টগুলো ক্রস চেক করার পর দেখা যায় আইরিনের মতো এলিজাবেথকেও মারার আগে জিহ্বা কেটে নেওয়া হয়েছিল, হাতের নখগুলো। এলিজাবেথ নিখোঁজ হবার পর তার ভাই ম্যানুয়ালকে ফোন করেছিল কয়েকবার। আবার ম্যানুয়ালের ফোন নাম্বারের লাস্টের ডিজিট 403, যা ইন্দ্রাকে আটকে রাখা রুম নাম্বারের সাথে মিলে যাচ্ছে। অ্যান্টনি বুঝতে পারে স্যাম নিশ্চয়ই ম্যানুয়ালের মাধ্যমে কোনো ক্লু রেখে গিয়েছে। ম্যানুয়াল ওই লিবার্টি হোটেলের রিসিপশনে জব করে। অ্যান্টনি ম্যানুয়ালকে ফোন করে এলিজাবেথ সম্পর্কে সকল ডিটেলস জানতে চায়। ম্যানুয়াল বিজির কথা বলে কিছুক্ষণ পরে ফোন করতে চায়। তবে অনেকক্ষণ হবার পর যখন ম্যানুয়াল ফোন ব্যাক করছে না, অ্যান্টনি তখন নাম্বারটিতে আবার ট্রাই করে। ম্যানুয়ালের নাম্বারটি তখন সুইচ অফ। তবে দ্বিতীয়বার ট্রাই করার পর কলটি ফরওয়ার্ড হয়ে স্যামের স্ত্রী তেরেসার কাছে যায়। তেরেসা ফোনটি রিসিভ করেই বলে, আমি আপনার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। বারবার স্যামকে বলেছিলাম এই গেম পুরা হবে না, কিন্তু স্যামের কনফিডেন্স ছিল, আপনার উপর বিশ্বাস ছিল ওর। তবে স্যামের বলার টাইম থেকে আপনি অনেক লেট। অ্যান্টনি অনেক রিকোয়েস্ট করছিল, বলে দয়া করে আমার ছেলে কোথায় বলুন। স্যাম মারা যাওয়ার আগে অ্যান্টনির পুরো হিস্ট্রি বের করে নিয়েছিল। প্রিয়া কেস থেকে শুরু করে আইরিন কেস থেকে ইনভেস্টিগেশন এলিজাবেথ পর্যন্ত করিয়েছে। এলিজাবেথ সম্পর্কে জানতে স্যাম লিটল ফ্লাওয়ার বোর্ডিং স্কুলে পৌঁছেছিল। সেখানকার প্রধান সিস্টার স্যামকে সব কিছুই খুলে বলে ওই ছেলেটার কথা আমার আজও মনে আছে। সব থেকে বেশি দুষ্ট ছিল সে। দৌড়াদৌড়ি, ছুটাছুটি, ক্লাসমেটদের সাথে দুষ্টুমি, সব কিছুতেই সে প্রথম ছিল। শুরুতে আমরা ভেবেছিলাম হাইপার অ্যাক্টিভ হওয়ার কারণে এমনটা হচ্ছে, কিন্তু একদিন সে সব লিমিট অতিক্রম করে। ক্লাস চলাকালীন সময় হঠাৎই একটি মেয়ের প্যান্ট টেনে খুলে ফেলে। এ কারণে ছেলেটির প্যারেন্টসকে ডাকা হয়। সেদিন ছেলেটির বাবা সবার সামনেই তার নিজের ছেলেকে উলঙ্গ করে পেটায়। আর এই ছেলেটা ছিল ফিলিপ, অ্যান্টনির ছেলে। সাধারণত অন্য কোনো স্টুডেন্ট হলে আর কখনোই স্কুলে আসতো না, কিন্তু পরের দিন দেখা যায় ফিলিপ তার বাবার ভয়ে স্কুলে এসেছে। অ্যান্টনি তার ছেলেকে অনেক কঠোরভাবে লালন পালন করেছে। আদরের পরিবর্তে পেয়েছে শুধু শাসন। এ কারণেই ফিলিপ ধীরে ধীরে একটা সাইকোপ্যাথে পরিণত হয়েছে আজ। ফিলিপের এমনটা হওয়ার জন্য দায়ী তার বাবা অ্যান্টনি। কয়েক মাস আগে ফ্যামিনিস্ট এলিজাবেথের প্রেমে পড়ে ফিলিপ, কিন্তু এলিজাবেথের ফেমিনিজম ফিলিপের সাইকোপ্যাথকে ট্রিগার আউট করে। স্মার্ট এবং ইন্টেলিজেন্ট মেয়েদেরকে দেখলেই ফিলিপের হিংসে হতো। এলিজাবেথ ছিল এরকমই। তাছাড়াও এলিজাবেথ তাকে পাত্তা না দেওয়ার কারণে ফিলিপই তাকে নৃশংসভাবে হত্যা করে। এলিজাবেথকে মারার পর ফিলিপ নেক্সট ভিকটিম খুঁজছিল। তখনই তার নজরে আসে আইরিন। সেদিন যখন হোটেল রুমে গিয়ে অ্যান্টনি সবাইকে পিটাচ্ছিল, ফিলিপ হোটেল রুম থেকে বের হয়ে হোটেলের পাশে একটি কারের মাঝে লুকিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর অ্যান্টনি যখন চলে যায়, গাড়িটি পিছনের দিকে পিছাতেই হঠাৎ আইরিনের কার সামনে আসে। ফিলিপও তার নেক্সট ভিকটিম পেয়ে যায়।
আইরিনকে ফিলিপ তার বাবার সাথে দুশ্মনির জন্য মারেনি, বরং সে নিজের সাইকোপ্যাথ পুরুষত্ব জাহিরের জন্য নির্মমভাবে হত্যা করেছে। রাজীব সেই গাড়িতেই ছিল, কিন্তু সে সবকিছু দেখতে পারল। নেশার ভরে এতটাই বিভোর ছিল যে বাধা দেওয়ার শক্তিও ছিল না। এরকম সাইকোপ্যাথ বেঁচে থাকলে মানুষ মারার প্রবণতা তার কখনোই কমবে না। তাই তারা পৃথিবীর বুকে আছে বা না আছে তাতে কিচ্ছু যায় আসে না। এরপর সে আবার নতুন কোনো শিকার খুঁজে নিত। এসব কথা বলতে বলতে তেরেসাও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আসলে সেও স্যামের মতো পয়জন খেয়েছে। একমাত্র মেয়েকে ঘিরেই তাদের সব কিছু ছিল। আইরিনকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন শুধু আইরিন নয়, তার সাথে তার বাবা মা দুজনেই মারা গেছে। তেরেসা শেষ মুহূর্তে অ্যান্টনিকে একটি নম্বর দিয়ে যায়, বলে এটাই সর্বশেষ ক্লু। সবসময় একটি কথা মনে রাখবেন স্যার, যে আমরা কোথা থেকে এসেছি। পুলিশ যতক্ষণে তেরেসার কাছে পৌঁছায় ততক্ষণে তেরেসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তেরেসা যে নাম্বারটি দিয়েছে সেটাও অ্যান্টনির। আবার বলেছে, সবসময় মনে রাখবেন আমরা কোথা থেকে এসেছি। অর্থাৎ লাস্ট ক্লুটি অ্যান্টনির সাথেই সম্পৃক্ত। এএসআই ভিদিয়া বলে, স্যার আমার মনে হয় এসবগুলো আপনার বাড়ির দিকে ইশারা করছে। সঙ্গে সঙ্গে সকল পুলিশ টিমকে অ্যান্টনির বাড়ির দিকে আসতে বলা হয়। অ্যান্টনির বাড়ির ঠিক পেছন দিকে নতুন মাটি খনন করার চিহ্ন রয়েছে। ততক্ষণে অ্যান্টনি এসে পৌঁছেছে। তবে মাটিগুলো সরানোর পর একটি বক্সের মধ্য থেকে ফিলিপ নয়, রাজীবের বডি পাওয়া যায়। রাজীব তখনও জীবিত। স্যাম একটি অক্সিজেন সিলিন্ডার রাজীবের সাথে রেখে দিয়েছে যাতে সে মারা না যায়। তাহলে ফিলিপ কোথায়? এ পর্যন্ত অ্যান্টনিকে যতগুলো হিন্টস দেওয়া হয়েছে সবগুলো ধীরে ধীরে মনে করতে থাকে অ্যান্টনি। সবগুলো ক্লুর প্রথম অক্ষর যুক্ত করলে একটি ওয়ার্ড পাওয়া যায়, পিয়াটা। 1498 থেকে 1499 এর মধ্যে মিচেলেনগুলো যিশু এবং তার মায়ের একটি স্কাল্পচার তৈরি করেছিল। মূলত এটাই হলো পিয়েটা। আর এই স্কাল্পচারে যিশুকে তার মা কোলের উপরে রেখেছে। এরকম একটা স্কাল্পচার চার্চের মাঝেও রয়েছে। অর্থাৎ এই স্কাল্পচার হলো শেষ ক্লু। অ্যান্টনি দৌড়ে চার্চের দিকে যেতে শুরু করে। আর এই চার্চের মাঝে তার স্ত্রীকেও দাপন করা হয়েছে। স্কাল্পচারে যেমন যিশু তার মায়ের কোলে, ঠিক তেমনি ফিলিপকে তার মায়ের কবরের মাঝেই রাখা হয়েছে। অ্যান্টনি সেটা খুঁজেও পায়। তখন সব কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল অ্যান্টনির। ডক্টর বলেছিল, ফিলিপকে কন্ট্রোল করা এখন অনেকটা কঠিন। তার মাঝে যে ক্রোধ জমে আছে, সুযোগ পেলে সে অ্যান্টনিকেও মেরে ফেলবে। তেরেসাও বলেছিল, ফিলিপের মাঝে যে সাইকোপ্যাথ জন্ম নিয়েছে তা থেকে সে কখনোই বের হতে পারবে না। ফিলিপ বেঁচে থাকলে একের পর এক শিকার করতেই থাকবে। অ্যান্টনি ফিলিপকে চাইলেই বাঁচাতে পারত, কিন্তু তা না করে সোজা কমিশনার অফিসে চলে আসে। আইরিন এবং এলিজাবেথের মৃত্যুর জন্য সে নিজে দায়ী এরকম একটা স্টেটমেন্ট দেয়। সত্যিই তো, অ্যান্টনি এই হত্যাগুলোর জন্য কোনো না কোনোভাবে দায়ী। সে যদি ফিলিপকে আদর ভালোবাসা দিয়ে বড় করত তাহলে হয়তো ফিলিপ এমন সাইকোপ্যাথে পরিণত হতো না।